আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটি কিনা এখন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, অস্থায়ী সরকারি বাসভবন। এই ভবনটিতে পবিত্র ঈদ উল ফিতরের দিনে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, প্রধানমন্ত্রীর ঈদ উদযাপন অনুষ্ঠান, তিনি তার আমন্ত্রিত অতিথিদেরকে তিনি সাক্ষাৎ দিয়েছেন এবং সেখানে হয়তো আপ্যায়নের ব্যবস্থা ছিল এবং বহু সংখ্যক নেতাকর্মী থেকে শুরু করে সরকারি আমলা কামলা, রাষ্ট্রের যারা গণ্যমান্য ব্যক্তি, এরা যেভাবে অতীতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতেন, ঠিক একই ফরম্যাটে বিএনপির যারা লোকজন রয়েছেন, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছেন এবং বিএনপি যারা গুট বকিয়ে রয়েছেন, তারা সবাই এই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে লঙ্কাকাণ্ড ঘটেছে, তাতে করে বিএনপির সকল স্তরের নেতাকর্মী যারা সেখানে গিয়েছিলেন, তারা বিক্ষুব্ধ, হতাশ, অপমানিত। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যে মেসেজ বা খবর সকলের কাছে চলে গেছে যে একেবারে সরকারের প্রারম্ভে একটি ছোট্ট অনুষ্ঠান করতে গিয়ে যদি আয়োজকরা এত ত্রুটি করেন, এত ভুল হয়, এত ভ্রান্তি হয়, এত বিরক্তিকর একটা ঘটনা ঘটতে থাকে, তাহলে এই সরকার আগামী 5টি বছর এই দেশ কী করে চালাবেন? এই সরকারের হেলথ কার্ড, এই সরকারের ফ্যামিলি কার্ড, এই সরকারের খাল কাটা, যেখানে পরতে পরতে নগদ টাকার আনাগোনা, এগুলো সরকার কিভাবে সামাল দেবে? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। একেবারে বিএনপির কট্টর সমর্থক যে সকল সাংবাদিক সাহিত্যিক রয়েছেন, তারাও বারবার মানে তাদের বিরক্তি প্রকাশ করছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে, যেটা হওয়া উচিত নয়। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে একটি কথা বলে নিই যে ওই ভবন সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো নয়, এর কারণ হলো, যখন শেখ হাসিনা প্রথম ওই বাড়িতে উঠলেন, তখন ওখানে আমি নিয়মিত যাতায়াত করতাম। ওই বাড়ির প্রতিটি রুম কামরা আমার মুখস্থ। যেদিন বিডিআর মিউটিনি হলো, সারাটা দিন আমি ওই ভবনে ছিলাম একদম সকাল থেকে। ফলে যা কিছু হয়েছে ওই ভবনের মধ্যে এবং যা কিছু আমি দেখেছি এবং পরবর্তীতে আজ অবধি যা কিছু ঘটে চলেছে, আর অতীতে যা কিছু ঘটেছে, মানে শেখ হাসিনা ওই ভবনে ঢোকার আগে যা কিছু ঘটেছে, তা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এই ঈদের 3-4 দিন আগে, যে ওই ভবনটি একটা কুফা ভবন, অভিশপ্ত ভবন, এবং এই ভবনটিতে যদি তারেক রহমান সাহেব বসবাস করেন, ফ্যামিলি নিয়ে থাকেন, তার জন্য এটা ভালো হবে না। এবং ঈদের দিন ঠিক সকালবেলা বা বিকেলবেলা আমি এটা দিয়েছি। কিন্তু কাকতালীয় কি না জানি না, যে আমি যে আশঙ্কাগুলো করেছিলাম, সেই আশঙ্কারই প্রথম একটা মহড়া হয়ে গেল ঈদের এই দিনটিতে যমুনাকে কেন্দ্র করে। এখন এই যে যমুনাতে যা কিছু ঘটল, তার দায় দায়িত্ব কার? এবং এখানে জনাব তারেক রহমান সাহেবের যে সুনাম এবং সুখ্যাতি, তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন সবার সঙ্গে হ্যান্ডশেক করার। হাজার হাজার মানুষের সঙ্গে হ্যান্ডশেক করলে যে কি হয়, এটা আমরা যারা রাজনীতি করি আমরা বুঝতে পারি। নির্বাচনের সময় শুধুমাত্র হ্যান্ডশেক করতে গিয়ে হাত এবং বুক, এই দুটো মানে এতটা মানে ব্যথা হয়ে পড়ে। অনেকগুলো মানুষ আছে আন্তরিকতা দেখার জন্য হাত জোরে চাপ দেয়, অনেকে জোরে মানে এমন জোরে চাপ দেয় বুকে, মানে বলার মতো নয় নির্বাচনের সময়টিতে। তো সেটা প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি হন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যখন 2000-3000 মানুষ সাক্ষাতের জন্য আসেন, সবার সঙ্গে হাত মেলানো এটা খুব একটা কঠিন একটা বিষয়। তো এগুলো আসলে ইউরোপ এবং আমেরিকাতে এগুলো খুব লিমিটেড। কেবলমাত্র ব্রিটেনে যিনি রানী বা রাজা, তিনি এই বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ জনগণদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, আর অন্য সাধারণত এই ধরনের অনুষ্ঠান হয় না। তো সেক্ষেত্রে সে হাতে মোজা পরেন এবং সামনের আঙুল, মানে যেটাকে পূর্ণ হ্যান্ডশেক বলে, ওটা না, হাতের যে 4টি আঙুল একটু এগিয়ে দেওয়া হয় এবং তিনি কখনো বৃদ্ধাঙ্গুল দিয়ে অভ্যাগতকে
ওইভাবে ধরেন না। আর অভ্যাগতকে শিখিয়ে দেওয়া হয় যে রাজা বা রানীর সঙ্গে কী করে হ্যান্ডশেক করতে হয়। ফলে ওখানে ২,০০০ লোকের সাথে হ্যান্ডশেক করলে তার হাতের উপর ওরকম একটা চাপ পড়ে না। কিন্তু বাংলাদেশে কী হলো? তারেক রহমান সাহেবের সাথে তার খুব খাতির, এজন্য তাকে জোরে হাত ঝাঁকাতে হবে। তারপরে তারেক রহমান সাহেবের সাথে তার খুব খাতির, এজন্য দেখানোর জন্য ২ হাত দিয়ে তারেক রহমান সাহেবের হাত চেপে ধরতে হবে। উনি ১ হাত এগিয়ে দিয়েছেন, উনি ২ হাত। তারপর ওনার সাথে আরও বেশি খাতির, এজন্য তার মাথায় হাত বুলাতে হবে। তারপরে তাকে জড়িয়ে ধরতে হবে, কোলাকুলি করতে হবে, তার পা ধরে সালাম করতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো এই বিষয়গুলো তিনি ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অনেকে এত বেশি বাড়াবাড়ি করেছেন, সেই বাড়াবাড়ি করার কারণে তার যে প্রোটোকলের কর্মকর্তা যারা ছিলেন এসএসএফ, তাদেরকে কঠোর হতে হয়েছে। অনেককে তিনি ধাক্কা দিয়েছেন, এসএসএফের সদস্যরা, অনেককে সরিয়ে দেওয়া হয়েছে। অনেককে আবার তারেক রহমান সাহেব এই ধাক্কাধাক্কির পরে আবার ডেকে এনেছেন। এর কারণ হলো অনেক আপনজন সম্মানিত ব্যক্তিও এসএসএফের হাতে এই সময়টাতে লাঞ্ছিত হয়েছে। তারপরে ওখানে যেভাবে গাড়ি পার্কিং ছিল, রমনা পার্কের সামনে যেভাবে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, এটি কোনো অবস্থাতেই কোনো ডিসিপ্লিনের মধ্যে ছিল না। ওখানে আমি একবার যখন গেলাম, মানে এইবার ঠিক ১২টা ১২:৩০টার দিকে, তখন দেখলাম যে পুরো সেই হেয়ার রোডের যে মাথা থেকে শুরু করে সব জায়গাতেই এলোমেলোভাবে গাড়ি পড়ে আছে এবং প্রচণ্ড জ্যাম, এবং ওখানে কোনো ট্রাফিকদেরকে আমি ওইভাবে দায়িত্ব পালন করতে দেখলাম না। অথচ যে অবস্থা, তাতে সেনাবাহিনীর যেহেতু এখনও পর্যন্ত মাঠে আছে, তারা যদি এই এলাকাটার দায়িত্বরত থাকতেন তাহলে এই ঝামেলা হতো না, শৃঙ্খলা থাকতো ভিতরে। তো এনিওয়ে, এইখানে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার মধ্যে যেটি স্পষ্ট সেটি হলো প্রশাসন এখানে সাহায্য করেনি। আবার বলছি, এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুচারুভাবে হোক, প্রশাসন সহযোগিতা করেনি। যে সকল বাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে, তাদেরকেও ওইভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ইটস এ ভেরি ভেরি ব্যাড মেসেজ। তারপর যারা নেতাকর্মী, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। তারেক রহমান সাহেব যে এখন আর ভাইয়া নন, তিনি যে একটি রাষ্ট্রের উজিরে আজম, প্রধানমন্ত্রী, তাকে ওইভাবে সম্মান করতে হবে, ওইভাবে মর্যাদা দিতে হবে। শুধু তাই নয়, তিনি যে বাড়িতে বসবাস করেন, সেখানে যাওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, ছবি তোলার ক্ষেত্রে একটা শালীনতা থাকবে। সোশ্যাল মিডিয়াতে যে সকল ছবি এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে, সে সকল ভাইরাল ছবি সামাল দেওয়ার জন্য কে বা কারা, কোনো বাহিনী, মানে বট বাহিনী তো অবশ্যই, এখন সেটা কাদের বট বাহিনী, আওয়ামী লীগের না বিএনপির, আমি সেটা বলতে পারবো না, সেখানে জনাব শফিকুর রহমান সাহেবের কতগুলো ভিডিও একেবারে সামনে এনে দেওয়া হয় যেন লোকজন সেটা নিয়ে ঠাট্টা মশকরা করে। জনাব শফিকুর রহমান সাহেবের যে অনুষ্ঠানটি ছিল আন্তরিকতায় পূর্ণ, মানে বিরোধী দলীয় নেতা, তিনি যাদেরকে দাওয়াত করেছেন সবাই তার আপনজন, অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সখ্যতা খুব বেশি ছিল। ফলে অনুষ্ঠানটিকে আনন্দময় করার জন্যে শফিকুর রহমান, তিনি কারোর সঙ্গে হ্যান্ডশেক করেছেন, কারোর সঙ্গে কোলাকুলি করেছেন, কাউকে পিছন দিক থেকে খোঁচা দিয়ে খুনসুটি করেছেন, কাউকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছেন। এই কাজগুলো আমরা কিন্তু অহরহ করি, সবাই করি। এবং মানুষ যখন খুব কনফিডেন্সের মধ্যে থাকে, ভালো মোডে থাকে, আনন্দের মধ্যে থাকে, তখন এই কাজগুলো মানুষ বেশি বেশি করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যেভাবে জামাত শক্তিশালী ছিল, আর তার আগের 16-17 বছর ধরে যেভাবে তারা নির্যাতিত এবং নিষ্পেষিত ছিল, সেই সুদীর্ঘ কাল পেরিয়ে জামাতের এবারে যে এটি ছিল বর্ণাঢ্য, আনন্দঘন, এবং সবাই সেখানে উচ্ছ্বসিত। ফলে আমিরে জামাত সেখানে তিনি সর্বোচ্চ তার আন্তরিকতা দেখার চেষ্টা করেছেন, এবং এটাকে ব্যাকফুটেজে নিয়ে বট বাহিনী নানা রকম ভিডিও বানিয়ে, কেউ তাকে কামুক, কেউ তাকে গেয়ে, কেউ তাকে আরও কত আজে বাজে কথা বলে, যে জিনিসগুলো, অর্থাৎ মানুষের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি সামনে আনার চেষ্টা করছে, যাতে করে যেই ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে যমুনাকে কেন্দ্র করে, সেগুলো সামনে না আসে। কিন্তু আলটিমেটলি এক্সট্রিম পর্যায়ে কোনো অশ্লীলতা বা অশ্রাব্যতা, এটা মানুষ বেশিক্ষণ দেখে না।
আপনি যে কোনো ব্লু ফিল্ম বা যে কোনো একটা বাজে জিনিস একজনের সম্পর্কে ক্যারেক্টার অ্যাসাসিনেশন ছেড়ে দেন, এটা কিন্তু আসলে ভালো মানুষগুলো দেখেই না, একেবারে দেখে না। তারপর কারো যদি নজরে পড়ে তারা এড়িয়ে যায়। আর যারা বেশি ভালো মানুষ তারা যে সকল সাইট থেকে এ ধরনের পর্নো ভিডিও ছাড়া হয় সেই সাইটগুলোকে ব্লক করে দেয়। ফলে আমিরে জামাতকে নিয়ে যা কিছু হয়েছে এই সাইটগুলো ব্লক হয়ে যাবে, কেউ দেখবে না এই জিনিসগুলো আর। একদিন, দুদিন, 3 দিন মানে গালাগালির একটা সীমা আছে, কিন্তু তখন আসবে সেই যমুনার মিসম্যানেজমেন্ট। এগুলো এক। 2 নম্বর হলো যে এই যে দেখুন যে যমুনাতে এই অনুষ্ঠান করতে গিয়ে মিসম্যানেজমেন্ট হলো, সেই মিসম্যানেজমেন্টকে ধামাচাপা দেওয়ার জন্য জামাতের অনুষ্ঠানকে লাইমলাইটে এনে সেটার ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালানো হলো। এই নেতিবাচক প্রচারণার ফলে জামাতের যে বিশাল বট বাহিনী আছে এবং মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, কারো খাট কাঁপানো, কারো ব্যক্তিগত জীবন, কারোর সাথে কারো বিয়ে দিয়ে দেওয়া ইত্যাদি যে জিনিসগুলো আছে সেটা জামাতের বট বাহিনীর কাছে এখন অন্যান্য বট বাহিনী, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক বা অন্য কোনো দলের হোক বা এনসিপির হোক, তারা এখনও পর্যন্ত ইনফ্যান্ট, নবজাতক শিশু। তো সেই নবজাতক শিশু যারা আছে তারা যদি দেশের এখন প্রধান বিরোধী দল, সেই বিরোধী দলের প্রধান ব্যক্তি বয়োবৃদ্ধ মানুষ, তাকে নিয়ে যদি একেবারে অশ্লীল এবং অশ্রাব্যতার সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছে, সঙ্গত কারণে জামাতের বট বাহিনীতে বসে থাকবে না এবং তারা যদি আক্রমণ করে এবং তারা যদি বিভিন্ন রকম বাজে জিনিস বলে, বাজে কথা বলে, বলেন তো কাকে কাকে নিয়ে বলতে পারবে এবং কী ধরনের ভিডিও হতে পারে, কী ধরনের কার্টুন হতে পারে, কী ধরনের ন্যারেটিভ হতে পারে এবং সেগুলো মানে কতটা বিব্রতকর হবে, যা কিনা শুরু হলো এই যমুনা দিয়ে। এখন এই যে যমুনা, এই যমুনাতে যে অনুষ্ঠানটা হলো বা প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠানটা হলো, এটা তো তারেক রহমান সাহেব নতুন নন। তিনি তার বাবার জমানাতে তো তার বেশ তিনি তখন পরিপক্ক, অর্থাৎ তার জন্ম হলো 65 বা 66 সনে। তো 65 বা 66 সনে যদি তার জন্ম হয়, তাহলে তার বাবা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি কিশোর। ফলে প্রেসিডেন্টের যে প্রোটোকল তিনি তো ভালো মতো জানেন। তারপর তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও তো তিনি একেবারে শেষের বার তো রীতিমতো স্টিয়ারিংটা তার হাতে ছিল। এ ধরনের অনুষ্ঠান কীভাবে হয়, কোন জায়গাতে হয়, কী ধরনের গুরু গাম্ভীর্য থাকে, কীভাবে ম্যানেজ করতে হয়, এই পুরো জিনিস তার মুখস্থ। কিন্তু তারপরেও কেন তিনি এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে